সূর্যের চারপাশে থাকা হাজার হাজার অ্যাস্টেরয়েড সম্পন্ন একটি বেল্টই হলো অ্যাস্টেরয়েড বেল্ট। সিনেমা বা কার্টুনে এই অ্যাস্টেরয়েড বেল্ট সম্পর্কে শুনলে এবং দেখলেও আমাদের সোলার সিস্টেমের অ্যাস্টেরয়েড বেল্ট সম্পর্কে ধারণা খুব কম মানুষেরই আছে। এছাড়া আমাদের সৌরজগতে অ্যাস্টেরয়েড বেল্ট বাদেও আছে এক বিশেষ ধরনের আইসি বেল্ট, যার নাম কুইপার বেল্ট, যার মধ্যে অবস্থান করে আমাদের হারানো নবম প্ল্যানেট প্লুটো। প্লুটো ছাড়াও আরো অনেক ডট প্ল্যানেট আছে এই কুইপার বেল্টে। কিভাবে এই কুইপার বেল্ট এবং অ্যাস্টেরয়েড বেল্ট তৈরি হলো, কি আছে এইসব অ্যাস্টেরয়েড বেল্টে, আজকের ভিডিওতে আমরা এই অ্যাস্টেরয়েড বেল্ট এবং কুইপার বেল্টের উৎপত্তি এবং স্ট্রাকচার সম্পর্কেই জানবো। জুপিটার এবং মার্সের মাঝখানে থাকা হাজার হাজার ছোট বড় অ্যাস্টেরয়েডস এবং ডাস্ট পার্টিকেল নিয়ে অ্যাস্টেরয়েড বেল্ট গঠিত হয়। এটি সূর্য থেকে প্রায় 320 মিলিয়ন কিলোমিটার বা 2.1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থিত। এটি শেষ হয় সূর্য থেকে 500 মিলিয়ন কিলোমিটার দূর বা 3.3 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে। তাহলে যদি অ্যাস্টেরয়েড বেল্টের সবচেয়ে বাইরের দুই সীমাকে বিবেচনা করি, তাহলে এর ডায়ামিটার হবে 1.2 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যা হলো 180 মিলিয়ন কিলোমিটার। 1991 সালে গ্যালিলিও স্পেস টেলিস্কোপ প্রথম অ্যাস্টেরয়েড বেল্টের কোন অ্যাস্টেরয়েডকে কাছ থেকে পর্যবেক্ষণ করে, যার নাম ছিল কাসপ্রা। অ্যাস্টেরয়েড বেল্টের সবচেয়ে বড় বস্তু হলো ডোয়ার্ফ প্ল্যানেট সিরিস, যার ডায়ামিটার 940 কিলোমিটার। আর অ্যাস্টেরয়েড বেল্টের সবচেয়ে বড় অ্যাস্টেরয়েডটি হলো ভেস্তা, যার ডায়ামিটার প্রায় 525 কিলোমিটার। অ্যাস্টেরয়েড বেল্টের নানান অ্যাস্টেরয়েড নিয়ে বিভিন্ন টেলিস্কোপ গবেষণা করে আসছে। 2007 সালে লঞ্চ হওয়া নাসার ডন স্পেস মিশন ভেস্তা এবং সিরিজকে নিয়ে গবেষণা করে। এছাড়া ওরিসিস রেক্স, নাসার নেয়ার আর্থ অ্যাস্টেরয়েড মিশন অ্যাস্টেরয়েড বেল্টের গঠন এবং স্ট্রাকচার সম্পর্কে দেয় খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যা এর তৈরি এর ইতিহাসকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতেও সাহায্য করে। মূলত অ্যাস্টেরয়েড বেল্ট তৈরি হয়েছে আমাদের সৌরজগতের সকল গ্রহের সাথে। সূর্যের চারপাশে থাকা সোলার ডাস্ট যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন ক্রমে ক্রমে বিভিন্ন সোলার ডাস্ট একত্রিত হয়ে গ্রহ তৈরি করতে থাকে। এখন সব জায়গায় সমান ম্যাটেরিয়াল বা সোলার ডাস্ট না থাকায় এক এক জায়গায় একটু আগে, এক এক জায়গায় একটু পরে গ্রহ তৈরি হয়। কিছু গ্রহ হয় বড়, কিছু গ্রহ হয় ছোট। বেশি ম্যাটেরিয়াল পেয়ে জুপিটার হয় প্রচুর বড়। জুপিটারের বড় হওয়ার কারণ নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানানো হয়েছে, লিংক ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। এখন অতিরিক্ত বড় হওয়া এই জুপিটার তার অতি শক্তিশালী গ্র্যাভিটি দিয়ে চারপাশের ডাস্ট আর ম্যাটেরিয়ালকে ইনফ্লুয়েন্স করতে থাকে। অর্থাৎ জুপিটার তার শক্তিশালী গ্র্যাভিটি দিয়ে কিছু ম্যাটেরিয়ালকে তার দিকে টেনে নেয়, কিছু ম্যাটেরিয়ালকে আটকে রাখে এবং অরবিটাল রেজোনেন্সের মাধ্যমে অনেক অ্যাস্টেরয়েডকে দূরে ছিটকিয়েও দেয়। অরবিটাল রেজোনেন্সকে সরল ভাষায় এমন ভাবে বলা যায় যে অ্যাস্টেরয়েড আর জুপিটারের গ্র্যাভিটি এবং অরবিট এমন অনুপাতে থাকে যাতে জুপিটার অ্যাস্টেরয়েডগুলোকে পূর্বের জায়গা থেকে সরিয়ে ফেলে এবং কাছে বা দূরে স্থানান্তরিত করে। এক্ষেত্রে জুপিটারের এই ইমেন্স গ্র্যাভিটেশনাল ডিস্টারবেন্স এবং ইন্টারঅ্যাকশনের ফলে এখানকার অধিকাংশ প্ল্যানেটারিয়াম প্ল্যানেট গঠন করতে অক্ষম হয়। অর্থাৎ এগুলো একত্রিত হতে পারে না। আলাদা হয়ে থেকে কিছু কিছু অ্যাস্টেরয়েড ডোয়ার্ফ প্ল্যানেটে পরিণত হয় আর কিছু কিছু অ্যাস্টেরয়েড রূপেই অবস্থান নেয়। ক্রমে ক্রমে জুপিটারের এই অরবিটাল রেজোনেন্স কিছু ফাঁকা স্থান তৈরি করে, যা অ্যাস্টেরয়েড বেল্টের মাঝ বরাবর কিছু গ্যাপ তৈরি করে, যা কিরকুট গ্যাপ নামে পরিচিত। এক্ষেত্রে এই কিরকুট গ্যাপ এর জন্য নির্দিষ্ট কিছু অনুপাত আছে, যেমন 3:1। এক্ষেত্রে জুপিটার যেই নির্দিষ্ট সময়ে সূর্যের চারপাশে একবার ঘুরে, ওই একই সময়ে যদি অ্যাস্টেরয়েডটি 3 বার ঘুরে, তাহলে এখানে অরবিটাল রেজোনেন্স উৎপন্ন হয়। আবার 5:2 বা 7:3 এর রেশিওতেও অরবিটাল রেজোনেন্স তৈরি হয়। এক্ষেত্রে অরবিটাল রেজোনেন্স দিয়ে জুপিটার অ্যাস্টেরয়েডগুলোকে ইনফ্লুয়েন্স করলে অ্যাস্টেরয়েডের এরিয়া গ্র্যাভিটেশনাল ফিল্ড দুর্বল হয়ে যায়। তখন ওই এরিয়া থেকে অ্যাস্টেরয়েডগুলো জুপিটারের কাছে চলে যায় বা দূরে চলে যায় এবং উক্ত এরিয়াতে একটি গ্যাপ তৈরি হয়, যা কিরকুট গ্যাপ নামে পরিচিত। এক্ষেত্রে যদি জুপিটার তৈরি না হতো, তাহলে অ্যাস্টেরয়েড বেল্টের এরিয়াতে একটি গ্রহ তৈরি হতে পারত। তবে জুপিটারের তৈরি হওয়ায় এর শক্তিশালী গ্র্যাভিটি এখানে তৈরি করে এক সুন্দর অ্যাস্টেরয়েড বেল্ট।
অ্যাস্টেরয়েড বেল্ট বাদে আমাদের সোলার সিস্টেমের শেষে আছে আরেকটি অ্যাস্টেরয়েড সম্পন্ন বেল্ট, যা কুইপার বেল্ট নামে পরিচিত। মূলত কুইপার বেল্টের স্ট্রাকচার বা গঠন অ্যাস্টেরয়েড বেল্ট থেকে অনেকটাই ভিন্ন, যেখানে অ্যাস্টেরয়েড বেল্টে খুবই কম সংখ্যক ডোয়ার্ফ প্ল্যানেট এবং অধিকাংশ অ্যাস্টেরয়েড রয়েছে। কুইপার বেল্টে তুলনামূলক অনেক ডোয়ার্ফ প্ল্যানেট পাওয়া যায়, যার মধ্যে অন্যতম হলো আমাদের প্রাক্তন নবম প্ল্যানেট, যা বর্তমানে ডোয়ার্ফ প্ল্যানেট নামে পরিচিত, অর্থাৎ প্লুটো। এছাড়াও প্লুটো সহ 5টি পরিচিত ডোয়ার্ফ প্ল্যানেট এবং আরো অনেক অজানা ডোয়ার্ফ প্ল্যানেট রয়েছে। অ্যাস্টেরয়েড বেল্টে অধিকাংশ রকি ম্যাটেরিয়াল থাকলেও সূর্য থেকে অনেক দূরে থাকায় কুইপার বেল্টে অধিকাংশ আইসি ম্যাটেরিয়াল রয়েছে। কুইপার বেল্ট শুরু হয় নেপচুনের পর থেকে, যা সূর্য থেকে প্রায় 30 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থিত, এবং শেষ হয় সূর্য থেকে 50 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, অর্থাৎ এর ডায়ামিটার দাঁড়ায় 20 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যা প্রায় 3000 মিলিয়ন কিলোমিটার বা 3 বিলিয়ন কিলোমিটার। অর্থাৎ কুইপার বেল্টের আকার বা ডায়ামিটার অ্যাস্টেরয়েড বেল্টের চেয়ে প্রায় 18 গুণ বড়। তাছাড়া কুইপার বেল্ট গ্রহ ও গ্রহাণুর দিক দিয়ে আমাদের সৌরজগতের শেষ সীমানা হিসাবেও পরিচিত। কুইপার বেল্টের তৈরি হওয়ার প্রক্রিয়া এবং অ্যাস্টেরয়েড বেল্টের তৈরি হওয়ার প্রক্রিয়া প্রায় একই। অ্যাস্টেরয়েড বেল্টের অ্যাস্টেরয়েড এবং পাথরগুলো যেমন জুপিটারের গ্র্যাভিটেশনাল ডিস্টারবেন্সের কারণে গ্রহে পরিণত হতে না পেরে অ্যাস্টেরয়েড বেল্ট হিসেবে আছে, ঠিক তেমনি কুইপার বেল্টের অ্যাস্টেরয়েড বা গ্রহাণুগুলো গ্রহে পরিণত হতে না পেরে কুইপার বেল্টে পরিণত হয়েছে। এক্ষেত্রে কুইপার বেল্টের ক্ষেত্রে সৌরজগতের শেষের গ্রহ নেপচুনের গ্র্যাভিটেশনাল ডিস্টারবেন্স এই কুইপার বেল্ট এরিয়াতে থাকা অ্যাস্টেরয়েড গুলোর মাঝে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে এবং একটি গ্রহ তৈরিতে বাধা দিচ্ছে, যা পরিশেষে বর্তমানের কুইপার বেল্ট তৈরি করেছে। এক্ষেত্রে কুইপার বেল্টেও অ্যাস্টেরয়েড বেল্টের মতো কিছু কিরকোট গ্যাপ আছে, যেগুলো তৈরি হয়েছে অরবিটাল রেজোনেন্সের কারণে। যদি নেপচুন তৈরি না হতো, তাহলে কুইপার বেল্টের এরিয়াতে অন্য একটি গ্রহ তৈরি হতো। কানাডা, রাশিয়া, ফিনল্যান্ড সহ পৃথিবীর কিছু আর্কটিক এরিয়াতে দেখা যায় এক উজ্জ্বল সবুজ, লাল এবং বেগুনি রঙের আলোর ঢেউ, যা অরোরা বা নর্দার্ন লাইট নামে পরিচিত। কিভাবে এবং কেন এই অরোরা গঠিত হয়? এই আলোর উজ্জ্বল রঙিন খেলাকে প্রাচীন বিজ্ঞানীরা কিভাবে ব্যাখ্যা করেছেন? অরোরা বা নর্দার্ন লাইট সম্পর্কে জানতে এই ভিডিওতে ক্লিক করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ইনসাইটস অফ কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।